দর্শক যেমনটা বলছিলাম, শ্রীলঙ্কা ভালোই জবাব দিচ্ছে চরিত আসালঙ্কা এবং দীনেশ চান্দিমালের ব্যাটে। আমরা এই টেস্টের গতিপথ নিয়ে আলোচনা করব। বেলিম ভাই, কি মনে হচ্ছে তৃতীয় দিন, এখনো পর্যন্ত দ্বিতীয় ইনিংসের খেলা চলছে শ্রীলঙ্কার জন্য, প্রথম ইনিংস কোন দিকে যাচ্ছে এই টেস্ট? এখন স্টিল বলা মুশকিল, কারণ টেস্ট এমন একটা জিনিস যে 2 ঘন্টায় পুরো সিনারিও চেঞ্জ হয়ে যায়। বাট যেভাবে যাচ্ছে, যদি এরকম কন্টিনিউ করতে পারে শ্রীলঙ্কা আর বাংলাদেশ সেকেন্ড ইনিংসে মোটামুটিও খেলে, তো হয়তো ড্রর দিকেই যাবে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে বড় আমি ইম্পর্টেন্ট যে বাংলাদেশের জন্য এই মানে বরাবরই সিরিজ চ্যালেঞ্জ থাকে, বরাবরই প্রুফ করার জায়গা থাকে, কিন্তু টোটাল সব কিছু মিলিয়ে ক্রিকেট বোর্ডের বাইরের কথা বলেন বা আমাদের সাম্প্রতিক পারফরমেন্স বলেন, ওই একটা জায়গায় আমি মনে করি বাংলাদেশ মানে যে প্রেশার নিয়ে গিয়েছে, স্পেশালি যদি মুশফিকের কথা বলি, যতই বড় প্লেয়ার হোক, যখন সে ফর্মে থাকে, শান্ত তো আছে, তাও শান্ত কিছু টাচে ছিলেন, শান্ত সমালোচনা বেশি হয়েছে হয়তো মুশফিকের বিপক্ষে আমরা দেখেছি, প্রচুর মানে সমালোচনা, ওই জন্য মনে হচ্ছে যে উনি রান করেন, কিন্তু টুকটাক রান করেছেন। বাট মুশফিকের যে টাইপের উনি চ্যাম্পিয়ন প্লে, ওই জায়গাটা উনি অনেক মানে অফ ফর্মে ছিলেন, তো ওই জায়গায় 15 ইনিংস পর তার এক্স্যাক্টলি, তো ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশ দল আলটিমেটলি, আমি সবসময় একটা কথা বলি যে দুইজনই ব্যাটিং করবে, তাহলে আপনি 450 প্লাস 400 প্লাস, যেটা বরাবরই আমরা মিসিং হয়, যে বড় 100 বা বড় 50 না, টেস্ট ম্যাচে তো কথাই নেই, আপনি 100 করবে, আপনাকে বড় 100 না করলে আপনি ওই কদু হয়ে যায়, যেটা এই এতদিন পর টেস্ট মানে এত খারাপ সময় যেভাবে নোটে আমরা গিয়েছিলাম, বিশ্বাসের জায়গায় যদি বলছি, আমি টেস্ট আরম্ভ হওয়ার একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলাম, আমি বলছিলাম যে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে প্লেয়াররা কী চিন্তা করছে, বাইরে অফ ফর্ম, কিন্তু প্লেয়ার একটা, যতই আপনি বড় কোচ হোক, যত সাইকিয়াট্রিস্ট হোক, বা যতই আমাদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার কথা শেয়ার করুক, বাট এন্ড অফ দ্য ডে কিন্তু প্লেয়ার কীভাবে চিন্তা করে, কতটুকু বিশ্বাস নিয়ে মাঠে গিয়ে এক্সিট করে, ওটা ইম্পর্টেন্ট। যেটা কালকে মানে গত পরশু আর গতকালকে যেভাবে স্টার্ট করেছিল বাংলাদেশ, খুব খারাপ। ওই জায়গাটায় শান্ত, মুশফিক মানে ভালো ব্যাটিং রান করেছে বলে বলছি না, ভেরি কন্ট্রোল ব্যাটিং করেছে। যদি আপনি স্লগ সুইপগুলো দেখেন, যদি আপনি স্কোয়ার কাটগুলো দেখেন, বা শান্তর পুল দেখেন, ফাইন লেগ লং লেগ ছিল, ওর মাঝখানে পুল করে ভেরি মাচ কন্ট্রোল। তো এটাই হচ্ছে টেস্ট ক্রিকেট। আপনি যখন সেট হয়ে যাবেন, ফুল কন্ট্রোল ব্যাটিং করবেন, কারণ আপনার ওখানে সময়, বল, সিচুয়েশন সব আপনার অনুকূলে থাকে। যখনই এই অপরচুনিটি আপনি এই মোমেন্টামটা অন্য দলকে দিয়ে দিবেন বা অন্য বলারকে দিয়ে দিবেন, তখন আবার 1 ঘন্টা সিনারিও চেঞ্জ হয়ে যায়। তো যেটা এখন পর্যন্ত বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছিল, চমৎকার করেছে, যেটা নিয়ার 500 রান, বিগ অ্যাচিভমেন্ট। হয়তো এখন বাংলাদেশ আজকে শ্রীলঙ্কাও চমৎকার ব্যাটিং করছে, বাট এখন দেখা যাক ওরা বাংলাদেশ, এটাও কিন্তু ধৈর্যের কাজ, মানে টেস্ট ম্যাচ ব্যাটিং যেমন ধৈর্য কন্ট্রোল, এখন এই জায়গাটা কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে করতে হবে। কেন, ইট ইজ নট গ্যারান্টেড কি আপনি টপ ব্যাটিং বা ওরা টপ ব্যাটিং করছে বলে আমরা পার পেয়ে যাব, ইউ নেভার নো। কেন স্টিল আপনারা মানে টেস্ট ম্যাচে আমরা কিন্তু এরকম অনেক ইতিহাস আছে, আমরা মনে হয় টেস্ট ড্র হচ্ছে, উইদিন 4 ঘন্টার মধ্যে আমরা হেরে গিয়েছি। তো এটা ব্যাক অফ মাইন্ড প্লেয়ার, এটা নেগেটিভ চিন্তা না, এটা একটা মাথায় রাখতে হবে, স্পেশালি যারা মাঠের বাইরে কাজ করেন, কোচ বা আপনি বলছিলেন যে মোটামুটি একটা ভালো বড় সংগ্রহ হয়েছে, বেশ কিছু ব্যাটার যারা ব্যাট প্যাচে ছিলেন, মুশফিকুর রহিমরা রান পেয়েছেন, কিন্তু তারপরও গতকাল বৃষ্টির পর আমরা লক্ষ্য করলাম যে বৃষ্টির পর 28 রান তুলতে 5 উইকেট হারিয়েছে বাংলাদেশ। স্কোরটা আরও বড় হতে পারতো, হয়তো বা 600 রানও হতে পারতো যদি অধিনায়ক চাইতেন, যদি ইনিংস ঘোষণা না করা হতো। সেক্ষেত্রে শেষ 6 উইকেট পড়েছে 37 রানের মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের গলের মতো উইকেটে স্কোরটা আরেকটু বড় হওয়া উচিত ছিল কিনা? না, সেটা আরও যদি 50 রান হতেই পারতো, কিছু না করলে 50 রান। বাট আমি যে বরাবর একটা কথা বলি, বৃষ্টি মানে ব্যাড নিউজ ফর ব্যাটিং। কেন, একটা বৃষ্টি যখন একটা আমাদের এত হিউমিড, একটা মোমেন্টামে একটা বাধা, মোমেন্টাম একটা ব্যাপার, ফোকাস, কনসেন্ট্রেট, ফলোড বাই উইকেট, অনেক বড় রোল প্লে করে ফেলে। কেন, মানে শ্রীলঙ্কাতে আমার একটা খেলার এক্সপিরিয়েন্স আছে, অনেকবার খেলেছি। ওই যেটা যে কাভার থাকে, ওখানে একটা মানে একটা ময়েশ্চার তৈরি হয়, ওইটা মানে সুইং না, সিমের জন্য ডেঞ্জারাস উইকেট। তাহলে ওই একটা জায়গায় আমার মনে হয়, যেটা বলেছিলাম যে এখন বাংলাদেশ অ্যাডভান্টেজকে শ্রীলঙ্কা ব্যাটিং করছে, যদি বৃষ্টি আসে, যেটা শ্রীলঙ্কা অনেকখানি অ্যাডভান্টেজ নিয়েছে, কিন্তু তারা কিন্তু একদম কালকে আরও যদি আজকে 600 রান হতো, তা তারা একদমই ব্যাকফুট চলে যেত, কারণ বাংলাদেশ আরও 2 ঘন্টা ব্যাটিং করতো। আমি মনে করি এই সিরিজটা যদি বাংলাদেশ, মানে আমার মনে হয় এটাই টেস্ট ম্যাচ, কি আপনি সবাই যদি রান করতে 800 রান হবে, বাট যারা সেট হয়ে খেলেছে একদম লম্বা খেলেছে। জি,
যেটা বলছিলাম যে গলে সাধারণত রান হয় আমরা সবাই জানি। আমাদের বোলাররা যেভাবে বল করছেন, এক উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, কটন বোল্ড যিনি হয়েছেন, একেবারেই নতুন, তিনি ডেবু হয়েছে তার এই ম্যাচটাতে, ভালো একটা শুরু এনে দিয়েছেন শ্রীলঙ্কাকে। ওভারঅল অন্যান্য যারা বোলার রয়েছেন, আমরা নাহিদ রানার দিকে যদি লক্ষ্য করি, তাদের বোলিং সোফার এখনো পর্যন্ত কেমন দেখছেন? আপনি টেস্টের যে টেম্পারমেন্টের কথা বলছিলেন সেটা তারা বজায় রাখতে পারছেন কিনা, যদিও উইকেট পাননি তারপরও সেই লাইন লেন্থে আপনি কতটুকু স্যাটিসফাইড? এই প্রশ্নের উত্তরটা নিব, তার আগে একজন দর্শকের সাথে কথা বলে নেব। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম, শামীম বলতেছিলাম। জি বলুন দর্শক। যে আমি চ্যানেল 24 কে একটা প্রশ্ন করতে চাই। জি জি জি, আমি বলতে চাচ্ছিলাম যে বিসিবিতে যারা কর্মরত আপনাদের অনুষ্ঠানে তাদেরকে মানে আনলে ভালো হয়, যেমন বিসিবি সভাপতিকে আপনি যদি জানতে পারেন, তার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। ঠিক আছে, তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই তার কাছে প্রশ্ন। কি ধরনের প্রশ্ন করতে চান আপনি বলুন, আমরা অবশ্যই জানিয়ে দেওয়ারও চেষ্টা করব, পাশাপাশি তাদের তো আনার চেষ্টা থাকবেই। কি ধরনের প্রশ্ন? ক্রিকেটটা কি শুধু ঢাকার মানুষে খেলবে নাকি অন্যান্য জেলার যে মানুষ আছে, ময়মনসিংহ বলেন আর অন্যান্য জেলা বলেন? জি, খুবই ভ্যালিড প্রশ্ন আপনার, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আমি এটা বলতেছিলাম, লিগ কেন হয় না? ঠিক আছে, ওটা কি জবাব মানে শুধু ঢাকার মানুষেরা ক্রিকেট খেলে যাবে, ময়মনসিংহ মানুষটা ক্রিকেট খেলবে না? ঠিক আছে, 3-4 বছর পরে পরে লিগ হবে, তাহলে এটা কি কেমনে কি করবে? জি, অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে। নিজেরা বলেছেন যে আমার মনে হয় বেলিম ভাই আপনারও একই প্রশ্ন বোর্ড। অ্যাবসলিউটলি। আমরা কিন্তু যদি আমাদের সময় যখন ক্রিকেট এত কম ছিল, তারপরে ঢাকার বাইরে ক্রিকেট ভেরি স্ট্রং ছিল। যদি এই ভদ্রলোক ময়মনসিংহ থেকে করছেন, ময়মনসিংহ, রাজশাহী, চিটাগাং, এরা কিন্তু খুব স্ট্রং ক্রিকেট খেলতো। আর অন্য নোয়াখালীও ছোটো জায়গায় হতো, ওটাও খুব স্ট্রং হতো, কিন্তু খ্যাপ ম্যাচ বলতাম আমরা যাকে, খ্যাপ ম্যাচ বলতাম। আমরা সবাই পার্টিসিপেট করতাম, হয়তো 2-3টা ম্যাচে খেলতাম, বাট ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট ক্রিকেটকে এক্সপোজ করার জন্য, যেটা আমরা কিন্তু আফটার টেস্ট ম্যাচ বা স্পেশালি 15-20 বছরে আমরা ওই জায়গায় ইম্পর্টেন্ট দিতে পারিনি। মানে ঢাকায় কিন্তু ক্রিকেট তেমন খেলা হয় না ভাই, হয়তো ওই মিরপুর কেন্দ্রিক ইন্টারন্যাশনাল খেলা হয়। যদি ঢাকায় ডোমেস্টিক হতো ওরকম স্ট্রং হয়, বাট নট কোয়ালিটি ক্রিকেট হয়নি আমি মনে করি। সেটা আপনার 3rd ডিভিশন, 2nd ডিভিশন হয়তো এখন টার্ফে করেছে, বা স্কুল ক্রিকেট টার্ফে করেছে। এটা এখন আমি মনে করি এটা অনেক দেরি হয়ে গেছে, বাট স্টিল অত দেরি হয় নাই যে আমরা একদম তলানিতে চলে যাব। আমার মনে হয় একটা ভেরি ভাইটাল কোশ্চেন। বুলবুল ভাই ওরকমই প্ল্যান করেছেন, যেটা আমি বরাবরই প্রতিটা মিডিয়ায় বলি, কি আমাদের বাংলাদেশ টিম অবশ্যই ওয়ারিড থাকবো, কিন্তু আমাদের যে বাইরে স্কুল ক্রিকেট বা এইজ লেভেল ক্রিকেট কীভাবে কারা কোচিং করাচ্ছে, কতটুকু কোয়ালিটির উইকেট, কোন মাঠে খেলা হচ্ছে, কোন মাঠে ক্যাম্প হচ্ছে, কারণ ওটা হচ্ছে শিকড়। ওটা কিন্তু আমরা কখনোই চিন্তা করিনি। মানে অলমোস্ট সব বোর্ডই, এই বোর্ডকে আমরা বেশি দোষ দিচ্ছি কেন, এই বোর্ড লম্বা সময় কাজ করেছে, অনেক সুযোগ ছিল, মানে স্ট্রাকচারটা কোয়ালিটিভাবে করানো আর প্রসেসগুলো কোয়ালিটি করানো, কিন্তু ওইটা হয়নি। এই জন্য আরও তারা মানে বাহবা পাচ্ছে না। জি, দর্শকের সাথে আমার একটা সম্পূরক প্রশ্ন আছে। ঢাকা কেন্দ্রিক তো বটেই, একই সাথে জাতীয় দল কেন্দ্রিকও কিনা দেশে ক্রিকেটটা অনেকটা হয়ে গেছে। অফকোর্স, মানে সেই জায়গাটার কারণেই কিন্তু আমরা পাইপলাইনের কথা বলি, আমরা ভালো ক্রিকেটার উঠে আসার কথা বলি, সেটা হচ্ছে না আলটিমেটলি। আপনি যদি পাইপলাইনের প্লেয়ার দেখেন, আমি আগেও বলেছি আপনার অনুষ্ঠানে, কি 10-12টা প্লেয়ার আমরা দেখাবো সিম্পল। এখনই বিজয় কিন্তু পাইপলাইনের প্লেয়ার, কিন্তু এখন এস্টাবলিশ হতে পারেনি। উনি 15-এর পর কিন্তু এরপর আসা যাওয়ার মধ্যে আজকে 10 বছর, তার ক্যারিয়ারও একটা দীর্ঘ ক্যারিয়ার। এক্স্যাক্টলি। তাহলে ওই দুটো ওয়ার্ল্ড কাপে উনি ইঞ্জুরি ছিটকে গিয়েছেন, তারপর কিন্তু উনি আসা যাওয়ার টেস্ট, অনেক প্লেয়ার এরকম আছে যে এস্টাবলিশ হতে পারেনি। ইভেন আমাদের লিটন, উনি কিন্তু চ্যাম্পিয়ন, কালকেও 90 করেছেন, উনিও কিন্তু আমাদের যেমন যেভাবে সাকিব 4-5টা প্লেয়ার তো কোয়ালিটি স্টাবলিশ থাকে। তো ওই জায়গাটা কিন্তু আমাদের আজকে বাংলাদেশ টিম খারাপ পারফরমেন্সের পিছনে অনেকগুলো কারণ, এইগুলো অনেক বড় কারণ। ফলোড বাই বললাম, ওই যে বাংলাদেশ টিম ভালো করলে জবাবদিহি কমে গিয়েছিল, কোনো জবাব, আবার ভালো খারাপ করলে তখন জবাবদিহিটা বাড়ে, বা ওই জায়গাটায় আমরা পুরো ফোকাস থাকতাম। অবশ্যই থাকবে, পাবলিক এনজয়মেন্ট করে বাংলাদেশ টিম খেলা দেখে, স্পন্সর বাংলাদেশ টিমের খেলা দেখে আসে, বাট আমি 10 বছর পর কোথায় যেতে চাই, আমার একটা মিনিমাম টার্গেট থাকবে। বা আমি আবারও এই কথাটা বলছি, 2011 ওয়ার্ল্ড কাপে একটা প্রোগ্রামে আমি হোস্ট করেছিলাম, অ্যাঙ্কার ছিলাম, প্রতিটা বড় বড় বোর্ডের লোক আসছিলেন। আমি জিজ্ঞেস কেন আমরা একটা স্টেডিয়াম না, একটা মাঠ আমরা স্ট্রাকচার তৈরি করতে পারি, নর্মাল মাঠ 97-এ বা এখনও যেখানে অনেক জায়গায় ক্রিকেট খেলা হয়, 5টা তাঁবু লাগিয়ে দেয় আম্পায়ার, 2টা টিম, স্কোরার,
আমাদের এটা সেকেন্ড ডিভিশন, কি নাম, ফার্স্ট ডিভিশন, এগুলো আরামে করতে পারতাম যদি আমরা আজকে জয়দেবপুর হোক, গাজীপুর হোক, গোপালগঞ্জ হোক, অনেকগুলো মাঠ রেডি আছে, কিন্তু আমরা শুধুমাত্র এই জায়গাটায় নিয়ে ফোকাস ছিলাম। এইটাই আজকে অন্য অনেকগুলো তো এফেক্ট আছেই, কোচের ব্যাপার, আম্পায়ারের ব্যাপার, উইকেটের কোয়ালিটি, বাট এটা অনেক বড় এফেক্ট কি আমরা কোয়ালিটি স্ট্রাকচার করতে পারিনি, কোয়ালিটি খেলা করতে পারিনি। করেছি আমরা মন্দের মাঠের কথা বলার পর মনে হলো যে স্টেডিয়ামগুলো আরো বেশি আমার কাছে মনে হয় ভগ্নদশা। একটা সময় নিয়মিত খেলা হতো খুলনার আবু নাসের, খুলনার যে স্টেডিয়াম, আপনি ফতুল্লাহটা বলেন না, এত কাছে, আপনি দূরে কোথায় যাচ্ছেন? আপনি গোপালগঞ্জের মাঠগুলো আস্তে আস্তে অকার্যকর হয়ে পড়েছে। গোপালগঞ্জের মাঠে একটা আমার ছেলের খেলা ছিল, একটা সব কিছু আছে, শুধু মেনটেনেন্স নাই। মানে মিডিয়ার উপর থেকে ছাদ উড়ে গিয়েছে মাঠে, ওরা লোকাল, ওরা কিছু ছেলেরা রোল টোল করে একটা টুর্নামেন্ট খেলেছে, মানে একদম রেডি টু প্লে মাঠ। তো এখন যেতে লাগে মাত্র 1.5-2 ঘন্টা। আমার মনে হয় বলাটা খুব সহজ এখান থেকে, বাট এটা করতে হবে। কেন আজকে 25 বছর হচ্ছে টেস্ট ম্যাচের, অন্য আমরা যে 94-95-এ ডেবু হয়েছে ওটা বাদ দিলাম, আমরা এখনও যে অন্য দেশ আমরা কেন ওরা কাম ব্যাক করে, সেটা শ্রীলঙ্কা হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, তাদের স্ট্রাকচারটা এত স্ট্রং। আমি 2007 জন ওয়ার্ল্ড কাপ খেললাম, এতগুলো মাঠ, তারপরে তারা 7টা মাঠ বানিয়েছে। ইন্ডিয়া যখন 2011 আমাদের ওয়ার্ল্ড কাপ হলো, আমরা হোস্ট ছিলাম, ওদের এত মাঠ, যে মাঠে 20 বছরের টেস্ট ম্যাচ হয় না বা টেস্ট ম্যাচ খেলার যোগ্য, বাট ওই তখনও তারা 4টা না 5টা মাঠ বানিয়েছে, স্টেডিয়াম। আমি স্টেডিয়াম চাই না, আমি মিনিমাম, এখন স্টেডিয়াম বানানো খুব টাফ, আমি ইনডোর আর খেলার মাঠ যেন অন্তত করতে পারে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি গল্ফ টেস্ট নিয়ে। ইতিমধ্যে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ, লাঞ্চ বিরতি চলছে। শ্রীলঙ্কা 1 উইকেটে 100 রান, পাথুম নিসাঙ্কা হাফ সেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন। পাশাপাশি বলছিলাম যে অভিজ্ঞ ক্যাম্পেইনার দীনেশ চান্দিমাল তার সঙ্গ দিচ্ছেন। বেলিম ভাই, যেটা এর আগের প্রশ্ন ছিল যে যারা বোলার আছেন বাংলাদেশের, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বল করেছেন খুব অনুমেয় সহজেই যে তাইজুল ইসলাম, তিনি সাধারণত টেস্টে সবচেয়ে বেশি বল করেই থাকেন। পাশাপাশি আরও যে দুজন পেসারদের কথা যদি আমি বলি, মাত্র বল করা শুরু করেছেন নাইম হাসান, 3 ওভার বল করেছেন। বাকি যে 2 পেসার আছেন, অর্থাৎ হাসান মাহমুদ এবং নাহিদ রানা, তাদের বোলিং কেমন দেখছেন? তারা কতটুকু কার্যকর হতে পেরেছে সোফার? দেখেন, এই টাইপের উইকেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোলিং করাটা, কেন আপনার স্পেশালি ফাস্ট বোলিং ক্ষেত্রে, যেটা হাসান মাহমুদকে, মানে হাসান মাহমুদ সুইং বার উনি সামনেই করছেন, বাট রানার কথা বলছে, উনি অলওয়েজ এগ্রেসিভ বলার, যেটা অনেক জোরে বল করেন। একটু বেশি শর্ট হয়ে গেছে সকাল যে কয়টা ওভার দেখেছি, আর সময় দেখতে পাইনি। তো আমার কাছে মনে হয় যে মাথায় রাখতে হবে, মানে এই টাইপের উইকেটে পেস বলার জন্য বেশি ধৈর্য আর বেশি ডিসিপ্লিন করতে হবে। কেন আপনি যখন 500 রান করে ফেলেছেন, ওই দলও একটা পর্যায়ে গিয়ে এগ্রেসিভ হবে, কিন্তু আপনি যত দেরি করে রান দিবেন, সময় নিয়ে উইকেটও পড়বে, ফলোড বাই আপনি ড্রাইভিং সিটে থাকবেন। কোনো কারণে যদি সেকেন্ড ইনিংস নেভার নো কী হচ্ছে বাংলাদেশের, তো ওই জন্য এই ইনিংসে আপনি ম্যাচটা আপনার কন্ট্রোলে নেবেন, তারপর আপনি ডমিনেট করবেন কি আমি 4 নম্বর ইনিংসে কত রান দিয়ে চাই। যদি ওই পর্যায়ে অর্থাৎ লাইন লেন্থ মেইনটেইন করাটাই আপনি ইজি রান দেওয়া যাবে না। হয়তো আপনি মনে করছেন যে 500 রান আমি এগ্রেসিভ শর্ট বল করে, কিন্তু কোনো কারণে যদি ওরা ওই জায়গাটা পার পেয়ে যায় 350-400 রান, 3 উইকেট, ওরাও কিন্তু একটা চান্স নিবে। তো ওই চান্সটা আমি দিব না, যেহেতু আমরা এই টেস্ট ম্যাচে আমরা কিন্তু এখনও ওই দল হই নেই যে উইদিন নাইট আমরা তাকে আউট করতে পারি। যখন আগে আমি আমার ঘর গুছাবো, তারপর আমি তাকে অ্যাটাক করব। তো এই জন্য আমি অ্যাটাক করব, যেহেতু উইকেট ডিমান্ড করছে না, আমি এগ্রেসিভ বোলিং করব, হয়তো একটা বাউন্সার মারবো বলে, কিন্তু আপনি বরাবরই শর্ট অফ লেন্থ বেশি হয়েছে আজকে, যে রানার কথা বলি, ওই একটা জায়গা ছাড়া আমার মনে হয় আর 3.5 রান আমি চাবো যে 3-এর কম দিতে, তাহলে এটা আপনার উইকেট পড়বে আর ওরাও সময় নেবে ব্যাটিং। মানে প্রথম সেশনে 27 ওভারে যেহেতু 100 রান করেছে, 3.5-এর উপরে এক্স্যাক্টলি। সেই জায়গাটা থেকে আজকের দিনের প্ল্যানের কথা যদি বলি, ওভারঅল টেস্ট নয়, আজকে তৃতীয় দিনে বাংলাদেশের আলটিমেটলি তারা কি চিন্তা করছে? অল আউট করা কতটুকু? না, অল আউট করা তো আমার মনে হয় এটা তো সময়ের ব্যাপার। কারণ যদি এই টাইপের উইকেটে আপনি উইদিন নাইট, এমন না যে প্রচুর টার্ন করছে, হয়তো টার্ন করবে, হয়তো বিকালের দিকে টার্ন করতে পারবে বা কালকে হয়তো। কিন্তু তারপরও আমরা গতকাল শ্রীলঙ্কান স্পিনারদের, এই জয়সূর্যা কিংবা যে নতুন যেই থারিন্ডু যিনি এসেছেন, তাদের যেই স্পিনটা দেখেছি,
সে তুলনায় আজকে আবার আমরা ধারণা করে নিয়েছিলাম যে হয়তো তৃতীয় দিন থেকে একেবারে স্পিনার একটা বেশ ভালো সুবিধা পাবে, সেটা আপনি লক্ষ্য করেছেন? না, স্টিল আমি মনে করি নতুন বল আর একটু আরও যখন 40-50 ওভার হবে তখন একটা টার্ন করবে, এটা ন্যাচারালি। আর উইকেটে একটু ভাঙবে না হয়তো এই উইকেট, কিন্তু আমার মনে হয় তাইজুল নট এ বিগ টার্নার, ও অ্যাভারেজ ইভেন নাইম হয়তো একটু টার্ন করায়। তো ওই একটা জায়গায় আমার মনে হয় যেটা বললাম খুব ইম্পর্টেন্ট কে ধৈর্য বোলিংয়ের, ব্যাটিং যেমন কন্ট্রোল, বোলিংয়ে আপনার অধৈর্য হওয়া যাবে না একদম। যদি এই স্পিড যখন উইকেট ডিমান্ড না করে তখন আপনি ব্যাকফুটে যাবেন না, কিন্তু আপনি রানও দিবেন না তাকে। যদি উইকেট না ফেলতে পারেন আপনাকে ইজি রান দেওয়া যাবে না, ইজি রান দিলেই এটা খুব বিপদ। কেন যখন যে বললাম ব্যাকফায়ার করতে পারে, এটা একটা নেগেটিভ কথা, বাট আপনাকে চিন্তা করতে হবে ইন পজিটিভ ওয়েতে। জি, আপনি একবারে শুরুতেই বলেছিলেন যে আমরা দ্বিতীয় ইনিংসে আমাদের অনেক ম্যাচে দেখেছি যে আমাদের বাজে রেকর্ড আছে, পাশাপাশি ব্যাটিং ধস দেখেছি। সেটা এই ম্যাচটার জন্য একটা চ্যালেঞ্জ কিনা ব্যাটারদের ক্ষেত্রে? দেখেন, বাংলাদেশ টেস্ট ম্যাচ যেখানে অবস্থান করছে অলওয়েজ চ্যালেঞ্জ, প্রতিটা দেশের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ এখনও আমরা যেমন ওয়ান ডেতে মোটামুটি স্টাবলিশ দল, খারাপ ভালো করি, কিন্তু টেস্ট ম্যাচে কিন্তু আমরা, যদিও সাম্প্রতিক সময়ে ওয়ান ডেতেও আমাদের অবস্থা, তারপরেও আমরা একটা বিশ্বাসের জায়গা থাকে ওয়ান ডেতে আমরা পার পেয়ে যাবো। কিন্তু টেস্ট ম্যাচে কিন্তু কখনোই আমাদের 2-1টা ম্যাচ ছাড়া, 5-7টা ম্যাচ ছাড়া আমরা কখনো ওরকমভাবে মানে ডমিনেট করে হারাই নেই, যেটা ওয়ান ডেতে আমরা জয়লাভ করেছি। বাট ওই একটা জায়গায় আমার মনে হয় এই টাইপের যখন টেস্ট খেলবে কনসিস্টেন্ট, এরকম খেলে ড্র করে 8-10টা ম্যাচ, তখন যখন অপরচুনিটি যখন আসবে আপনি একটা ম্যাচ জিতবেন, তখন আপনার যে বিশ্বাসের জায়গাটা ওটা কংক্রিট হবে। আমরা কিন্তু এখনও টেস্ট ম্যাচে কিন্তু আমরা বিশ্বাসের জায়গাটা খুব দরকার। যেমন T20-তে আপনি একটু অবিশ্বাস থাকলেও 120 বলের খেলা আপনি পার পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন। একজন যদি 38 বলে 56 করে ফেলে আপনি ম্যাচ জিতে যাবেন। কিন্তু টেস্ট ম্যাচে আপনাকে মানে কনসিস্টেন্ট বিশ্বাসের জায়গা রাখতে হবে, সেটা বোলিং ব্যাটিং দুইটার ক্ষেত্রেও। তো ওই যখন এই টাইপে যেভাবে আমরা ব্যাটিং করেছি, এবার যদি বোলিং করে আবার যদি সেকেন্ড ইনিংসে একটা এরকম ব্যাটিং করে ড্র করি, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। কেন, যেটা আগেই বললাম যে প্লেয়াররা কী চিন্তা করে, কারণ বাইরের অবস্থা খুবই শোচনীয় ছিল। এই যে কাদা ছোড়াছুড়ি, সমালোচনা, ভালো খেলছি না, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু প্লেয়ারদেরকে মাথায় রাখতে হবে দেশের যুদ্ধ লেগে যাক, মাঠে তারা পারফর্ম করলে সবগুলো কাউন্ট হবে। বা মাঠে বাইরে যাই হোক, যদি তারা যদি মাঠে পারফর্ম না করে, আপনি বাইরে যতই জাঁকজমকভাবে সাজান, আপনি কনসার্ট করেন, কিন্তু মাঠের পারফরমেন্স না হলে অল আর জিরো। এই জন্য আমি সবসময় বলি হায়েস্ট প্রায়োরিটি হচ্ছে প্লেয়ার। প্লেয়াররা কি পাচ্ছে, ওরা কিভাবে খেলছে। যদি যেমন মাঠের বাইরে কিছু হলে এদের দোষ হয়, ক্রিকেট বোর্ডের, ফাইন, কিন্তু মাঠের ভিতরে আপনি যতই মানে বাইরে খারাপ হোক, কিন্তু খারাপ খেললে প্লেয়ারকে এই দায়বদ্ধতা নিতেই হবে। জি, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে এটা বারবারই যদিও ক্রিকেটাররা অস্বীকার করে আসছেন যে আসলে মাঠের বাইরে কি হচ্ছে না হচ্ছে তারা সেটা মাথা ঘামাচ্ছে না, কিন্তু আমরা খেলায় যেটা বলছিলাম যে সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশের সবগুলো ফর্মেটেই নিম্নমুখী, এবং সেটা আলটিমেটলি আপনার কাছে কি মনে হয় যে এই যে বোর্ডে যে বিষয়গুলো হচ্ছে বা মাঠের বাইরে যে কাদা ছোড়াছড়িগুলো হচ্ছে বা ক্ষমতার পালাবদল হচ্ছে, সেটা কিছুটা হলেও ইফেক্ট করে কিনা ক্রিকেটারদের? যদিও ক্রিকেটাররা সেটা অস্বীকার করে আসছেন, কিন্তু আমরা কিন্তু মাঠের খেলায় তারই একটা প্রতিফলন লক্ষ্য করছি। এন্ড অফ দ্য ডে কিন্তু তারা মানুষ, আর স্পেশালি আগে হতো না এটা, আগে 2-1টা পেপারে আসতো, মানুষ পরের দিন ভুলে যেত। এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই ওই রিল আসতে থাকে, একটা কমেন্ট, তখন এটা অজান্তে হলেও মানে ওদের কথা এফেক্ট ফেলে না। ওরা প্লেয়াররা ওয়ারিড থাকে কি আমাদের ক্রিকেটটা কোথায় যাচ্ছে। এক তো আমরা খারাপ খেলছি, এক তো ওইখানে পলিসি মেকিং চেঞ্জ হচ্ছে, মানে ওই একটা হয়তো সিলেক্টর একটা কমেন্ট করেছে, প্রেসিডেন্ট একটা কমেন্ট করেছে, বা খালেদ মাহমুদ একটা কমেন্ট করেছে, এটা অজান্তে হলে তো একটা এফেক্ট ফেলেই। তারা যতই বলুক এটা ক্রিকেটে, আমি তো কোথাও নাই, আমি ক্রিকেট বোর্ডের কাজ করি, কিন্তু আমাকে তো এফেক্ট করে যে বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে, নিচে না নেমে যায়, আপনাকে এফেক্ট করে। আর ওরা তো কারেন্ট সংযুক্ত আছেন দলের সাথে বা মাঠে খেলছেন, এটা অবশ্যই, কিন্তু এটা কোনো কারণ হবে না, এটা কোনো এক্সকিউজ হবে না। প্লেয়ারদেরকে মাথায় রাখতে হবে, আমরা যদি সব টপ খেলি তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জানি, আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরান ঢাকা থেকে বলছিলাম, নাজির হোসেন। জি, পুরান ঢাকা থেকেই এসেছেন জাভেদ উমর বিল্লি। জি বলুন। মানে আমি তো ক্রিকেট সবসময় আমার বাংলাদেশের প্রতি খুব মানে আমরা যেহেতু বাংলাদেশের ছেলে, তো বাংলাদেশের জন্য আমরা খুব টান আর কি। খেলা ক্রিকেট হলে আমি দেখি, বাইকে ভালোবাসি, বেলিম বাইকে খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ। জি, তাহলে আমি বলতে চাচ্ছিলাম এই কারণে যে আমাদের যে মানে ক্রিকেটের মধ্যে যে রাজনীতিটা আছে, এটা কি শেষ করা যায় না? রাজনীতিতে হলে তো আমাদের ক্রিকেটে নষ্ট হয়ে যাচ্ছে এখন।
জি ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনীতি সবসময় ছিল, আমরা দেখেছি না, যে রাজনীতি রাজনীতি থাকবেই, পালাবদলের সাথে সাথে রাজনীতি থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে রাজনীতির যে ইনফ্লুয়েন্সটা ওইটা যদি টেকনিক্যালি পলিসি দিক দিয়ে ঠিক থাকে তাহলে ঠিক, ওইটা অনেক মিসইউজ হয়েছে, এই জন্য আমার প্রবলেম। রাজনীতি অজান্তে, কেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং কোনো কিছুই তো আসলে রাজনীতির ঊর্ধ্বে নয়। হ্যাঁ মানে মানুষের সেটাই, জীবনে যে কোনো, কিন্তু ওই জিনিসটা ক্রিকেট একটা এত বড় পর্যায়ে চলে গিয়েছিল বা চলে আছে, তো ওই জায়গায় যখন রাজনীতির কোনো লোক থাকে উনি এত পাওয়ারফুল থাকেন, তখন যারা এই যে ওরা শ্যাডোতে চলে যান, একটা influence কাজ করে আকরাম বড় খানের মতো প্লেয়ার যারা একটা পলিসি মেকিং করতে পারে, বা জাভেদ ওমর বা হাবিবুল বাশার, তারা ওই জায়গাটা তখন পলিসি মেকিংটা পাওয়ারটা কম হয়। তারা যদি তাদেরকে রেসপেক্ট দিয়ে করানো হয়, রাজনীতি থাকবে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওই একটা জায়গায় ওনারা পলিটিক্যাল ভাবে এসে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ এত পাওয়ার, তখন ওয়ান ম্যান শো হয়ে যায়, ওইটা আমার প্রবলেম। একটা যদি মানে আমরা 5 জনের ডিসিশন নেই, তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু ওই জায়গাটা আমাদের হয় কি, রাজনীতির জন্য তারা এত পাওয়ারফুল থাকে, তখন তারা ওই ডিসিশনটা সাধারণ যে এক্সপার্ট, সেটা আকরাম খান হতে পারে, সেটা ফারুক আহমেদ হতে পারে, সেটা জাভেদ উমর হতে পারে, হাবিবুল বাশার হতে পারে, ওই জায়গাটা এক্সপার্টকে তারা মানে তারা মেনে নিতে পারে না। তো ওই একটা জায়গায় আমার প্রবলেম। তারা আমাদের গার্জেন হিসেবে থাকতেই পারে, কিন্তু পলিসি মেকিং কিছু কিছু আলোচনা হয়েই এটা হওয়া উচিত, আর যার যেটা কাজ ওটা হওয়া উচিত। পূর্বের অভিজ্ঞতার আলোকে নিশ্চয়ই বর্তমানে যারা ক্রিকেট বোর্ডে আছেন তারা সেভাবেই চিন্তা করবেন। পাশাপাশি আমরা গল টেস্ট নিয়ে কথা বলছিলাম, গল টেস্টে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নিশ্চয়ই আমাদের চাওয়া থাকবে যে অন্যান্য আদার্স ইনিংসের মতো বাংলাদেশ দল করবে না, সেই চ্যালেঞ্জে উতরে যেতে পারবে ব্যাটাররা, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।